আজ চৌধুরী পরিবারে বিয়ে। আজকে গল্পটা সম্পূর্ণ বিয়ের রাত নিয়ে। বিমল চৌধুরীর একমাত্র কন্যা পৌলমী। পৌলমীর আজকে বিয়ে, আর বিয়েতে গোটা এলাকার লোকের আমন্ত্রণ। বিয়ে বাড়িতে যখন সবাই আনন্দ করছে, তখন সুজন নামে একটি যুবক অঝরে কাঁদছে, হাতে তার ক্যামেরা। আসলে সুজন হলো পৌলমীর বন্ধু, ছোটবেলার বন্ধু। পৌলমীর বাবা আর সুজনের বাবা একসাথে কাজ করে। পৌলমীর বাবা হলো সুজনের বাবার বস, অর্থাৎ পৌলমীর বাবার কাছেই সুজনের বাবা কাজ করে, অর্থাৎ সুজনের বাবা হলো কর্মচারী। একজন কর্মচারী ছেলে হয়ে মালিকের মেয়েকে কিভাবে বিয়ে করবে, সেই বিবেকে আটকে গিয়ে সুজন পারেনি পৌলমীকে বিয়ে করতে। ক্যামেরা করতে করতে সুজনের মনে পড়ল পৌলমীর সঙ্গে কাটানো বেশ কিছু স্মৃতি। একটা সুন্দর বিকালবেলা সুজন নৌকায় চড়ে ফটো তুলছে আমাদের গল্পের নায়িকা পৌলমীর। সুজন আর পৌলমী তখন অজস্র ভালো বন্ধুত্ব। না, এই বন্ধুত্ব তখন প্রেমে পরিণত হয়নি। সুজন, তুমি এত সুন্দর ছবি তুলতে পারো, কত সুন্দর করে ভিডিও করো, কিন্তু তোমার দাম কেউ দেয় না। এই দেখো, কি করে দাম দেবে বলো? মার্কেটে আপডেট অনেক ক্যামেরা বেরিয়ে গেছে। আমার কাছে যে ক্যামেরা আছে, এই ক্যামেরাটার কত ভালো কাজ পাবো, নর্মাল বিয়েবাড়িগুলো পাবো। কিন্তু এমনও কিছু বিয়েবাড়ি আছে যেগুলো 70,000 80,000 টাকা করে পাওয়া যায়, জানো? ওইগুলো যদি ধরতে পারি তবেই হচ্ছে একটা বিজনেসম্যান। কিন্তু ওই বিয়েবাড়িগুলো ধরতে গেলে পুরো ফুল সেট আপ লাগবে, সেটার জন্য ভালো মতো খরচ আছে। কি বলো? তাই? তাহলে যেটা করলে হয় তুমি সেটাই করো, যেগুলো লাগবে তুমি সেগুলো নিয়ে নাও। ধুর, কত টাকা ক্যামেরা কিনতে লাগবে জানো? পাবো কোথায় অত টাকা? বুঝলাম। ওকে, আমি বাপিকে বলে তোমার জন্য সব ব্যবস্থা করে দিচ্ছি। মানে কিন্তু এতগুলো টাকা আমি নেব কি সম্পর্কে? আরে বাবা, তুমি কি আমার বাপিকে কম হেল্প করো নাকি? আমি বাপিকে বললে বাপি ঠিক বুঝতে পারবে, আর আমি নিশ্চিত তোমাকে হেল্পও করবে। পৌলমীর কথাতে পৌলমীর বাবা 1 সপ্তাহের মধ্যে ক্যামেরার পুরো ফুল সেট আপ কিনে দেয় সুজনকে। কারণ সুজনের বাবার সঙ্গে পৌলমীর বাবার ভালো বন্ডিং, তাই ওদের মেলামেশাতে দুই পরিবারের কারোর কখনো সমস্যা দেখা দেয়নি। বাড়ির কাছাকাছি একটা মেলাতে পৌলমী ও সুজন বেড়াতে যায়। সেই বেরিয়ে আসার পথে একটা আশ্চর্যজনক ঘটনা তাদের সঙ্গে ঘটে গেল। একজন সাধু সন্ন্যাসী মানুষ তাদের সামনে এসে কিছু টাকা পয়সা চাইল। সুজন তার পকেট থেকে বের করে 10টি টাকা দেয়। দেওয়ার পর সাধুটি বলেন, জয় তারা, তোদের স্বামী স্ত্রীকে খুব ভালো মানিয়েছে। এইভাবে দুজন দুজনকে চিরকাল আঁকড়ে রাখিস, হাত ছাড়বি না। কিন্তু তোদের ভাগ্যে বড় সড়ো একটা অঘটন লুকিয়ে আছে, খুব সাবধানে তোরা মেলামেশা করিস। আরে না না, আমরা তো শুধু বন্ধুই হই, বন্ধু। আমার চোখ যদি ভুল না হয়, তবে তোরাই তোদের ভবিষ্যৎ। এতদিন পৌলমী আর সুজন শুধুমাত্র বন্ধু ছিল। সাধু বাবার কথাতে তারা একে অপরের দিকে তাকায় এবং তারা যেন কেমন আবেগে হারিয়ে যায়। এখন থেকে তাদের মেলামেশার ধরন কেমন একটা বদলে যায়। এখন তাদের এমন পরিস্থিতি হয়েছে, প্রত্যেক দিন একে অপরের না দেখা করলে তাদের দিন ভালো যায় না। অর্থাৎ পৌলমী সুজন অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে একসাথে দুজনে প্রত্যেক দিন দেখা করার। এমনতো অবস্থায় একদিন পৌলমী তার বাবাকে জানালো যে তারা বেড়াতে যাবে। বাবাকে মিথ্যা কথা বলল। বাবাকে বোঝালো কলেজের সমস্ত বন্ধুরা মিলে বেড়াতে যাবে। আদতেও তাই নয়, আদতেও পৌলমী আর সুজন দুজনে বেড়াতে যাবে বলেই ঠিক করেছে। বাপি, আমি বন্ধুদের সঙ্গে ঘুরতে যাব।
ও, ঘুরতে যাবি যা, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ওই সঙ্গে সুজনকে নিয়ে যাস মা। ও থাকলে আমার আর কোনো টেনশন থাকে না। পৌলমী তার বাপিকে রাজি করিয়ে বেড়াতে গেল সুজনকে নিয়ে। সুজনের হাত ধরে সারাদিন বেড়ালো। হঠাৎ পৌলমীকে সুজন প্রশ্ন করলো, আচ্ছা পৌলমী, এই যে বাড়িতে তুমি মিথ্যে কথা বললে, যদি কখনো জানতে পারে যে আমরা দুজনেই এসেছি, কতটা খারাপ ব্যাপার হবে বলো তো? আরে বাবা, জানতে পারবে কেন? তাও ঠিক। আচ্ছা, ওই সাধুটা, উনি কিন্তু আমাদের জীবনটা পুরো পরিবর্তন করে দিল বলো। হবে হয়তো, বাদ দাও। শোনো না, আমরা নদীতে নামি, চলো। আহা, একদম না, পড়ে যাবে। কিচ্ছু হবে না, আমি নামছি, তুমি আমার ফটো তুলে দাও। ও হ্যাঁ, এই ফটো তোলার কথা বলতে মনে পড়লো। শোনো না, সামনের 24 তারিখে একটা বড় বিয়ে বাড়ি পেয়েছি, 40,000 টাকা দেবে। আমাকে কি দেবে? ভেবে রেখেছি তোমাকে একটা নূপুর দেবো, দামি নূপুর। বলছি শোনো না, আজকে কিন্তু আমরা বাড়িতে যাব না। এ মা, তাহলে থাকবো কোথায়? কোথাও একটা ঘর ভাড়া নাও। এইভাবেই তারা আজকে রাতের জন্য একটা লজে থেকে গেল। এবং রাত যত গভীর হয়, হঠাৎই আকাশে বজ্র বিদ্যুৎ সহ ঝড় ওঠে। সেই ঝড়ে ইলেকট্রিক পরিষেবা ওই রুমের মধ্যে আর থাকলো না। জোরে একটা বজ্রপাত পড়লো, আর সেই ভয়ে পৌলমী সুজনকে চাপটে জড়িয়ে ধরল। এবং তাদের মধ্যে ভালোবাসার আদান প্রদান আরও বেড়ে গেল। অর্থাৎ তারা শারীরিক সম্পর্কের দিকে পৌঁছে গেল। এতক্ষণ পৌলমীর বিয়েতে ক্যামেরা করছে সুজন, দুই চোখে জল ভর্তি। সে নিজেকে আর ঠিক রাখতে পারছে না। কখনো ভাবছে এইবার ক্যামেরাটা ফেলে আমি অনেক দূরে চলে যাই, আবার কখনো দায়িত্ব, কর্তব্য, বিবেক তাকে আটকে দিচ্ছে, তাকে বোঝাচ্ছে না, তোকে পৌলমীর বাবার মুখ চেয়ে থাকতে হবে। হ্যাঁ, এইবার সিঁদুর দানের সময় এসে গিয়েছে। আবারও পৌলমীর অতীতের কথা মনে করলো, চোখের জলটা মুছে। হ্যালো সুজন, একটা বিপদ হয়ে গেছে। কেন, কি হয়েছে? বাবা আমার বিয়ের জন্য ছেলে দেখছে, বাবার বন্ধুর ছেলে। ও, তা বিয়ে করে নাও। উল্টো পাল্টা কথা বলো না তো, আমি পারবো না, তুমি একবার আসবে প্লিজ। পৌলমীর কথা সুজন ফেলতে পারল না, তাই ওই রাতেই ছুটে চলে গেল পৌলমীর ঘরে। সুজন, এবার কি হবে? আমি কি একবার বলে দেখব তোমার বাবাকে? তুমি বলতে পারবে? দেখি। সবই সুজন পৌলমীর বাবার কাছে যাবে। পৌলমীর বাবা তখন পৌলমীর ঘরে ঢুকতে যাবে, সেই মুহূর্তে সামনাসামনি দেখা। পৌলমীর বাবা সুজনকে দেখে বড় মুখ করে বলল, আরে সুজন, তুমি আমার বাড়িতে এসেছো, খুব ভালো হয়েছে বাবা। তুমি আজকে না এলেও আমি কালকে কাউকে দিয়ে ডাক করাতাম। আমার বন্ধু, বিজনেস পার্টনার, ওর ছেলে শুভর সঙ্গে আমার পৌলমীর বিয়ে ঠিক করে ফেলেছি। আসলে এই শুভ হচ্ছে বিদেশ ফেরত ছেলে, খুব ভালোই পড়াশোনা, চাকরি করে মাসে 1 লাখ টাকা ইনকাম করে। আর ওই বন্ধুর সঙ্গে আমি আগেই কথা দিয়ে ফেলেছিলাম আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব। সে মতো ও বিদেশ থেকে এসেছে, আর আমি ভাবলাম বিয়েটা এবার দিয়ে দিই। সুজন, তুমি বাবা আমার ছেলের মতো, আমার বাড়িতে থাকো। এই 1 মাস তুমি কিন্তু কোনো কাজ ধরবে না। আমার মেয়ের বিয়ে তুমি সমস্ত দায়িত্ব নেবে। তোমার উপরে সমস্ত দায়িত্ব দিয়ে আমি কিন্তু পায়ের উপরে পা তুলে ওই বিয়েটা উপভোগ করব। আর হ্যাঁ, ওই ক্যামেরা কিন্তু আর কাউকে দিয়ে করাবো না, তুমি ক্যামেরাটা করবে তোমার টিমকে নিয়ে। আর শোনো, আমার একমাত্র মা মরা মেয়ে, ওর জন্য গোটা এলাকা ধুমধাম নিমন্ত্রণ করে আমি খাওয়াবো।
পৌলমীর বাবার পৌলমীকে নিয়ে এত স্বপ্ন ছিল যেটা আজকে উজাড় করে বলে দিয়েছে। এরপরে সুজন কোনোভাবেই পারল না পৌলমীর বাবার স্বপ্ন ভঙ্গ করতে। তাই মুখের ওপর কিছু না বলে মাথা নেড়ে হ্যাঁ বলল যে বিয়ের দায়িত্বটা পুরোপুরি সুজন নেবে। বাবার স্বপ্নের কথা পৌলমীও দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোটা শুনল। এবার পৌলমী দু চোখ ভরা জল নিয়ে সুজনকে বলছে, তবে তাই হোক। পরিবারের বিরুদ্ধে গিয়ে পরিবারকে কষ্ট দিয়ে আমাদের এক হওয়ার দরকার নেই। আমরা নাই বা এক হলাম। জানো, আমি কোথাও একটা পড়েছিলাম, প্রকৃত ভালোবাসা নাকি কখনো পূর্ণতা পায় না। আমাদের সঙ্গেও তাই হচ্ছে। আসলে কি বলো তো, এক জীবনে তো সব কিছু পাওয়া যায় না। তুমি হয়তো আমার না পাওয়াতেই ছিলে। ভাগ্যটা হয়তো এমনভাবেই তৈরি, তুমি আমার সব কিছুতে থেকেও কোনো কিছুতে থাকতে পারবে না। আমরা একসাথে থাকতে পারবো না, একসাথে খেতে পারবো না, একসাথে ঘুমাতে পারবো না। তাও তুমি আমার জীবনে একটা বড় প্রভাব ফেলে দিলে। আমি জানি না আমি তোমার জীবনে প্রভাব ফেলতে পারলাম কি, আমি কিচ্ছু জানি না। কিন্তু এটুকু তোমাকে বলতে পারি, তুমি আমার জীবনে অনেক বড় প্রভাব ফেলেছ। আজকে আমি যা, তার জন্য শুধু তোমারই অবদান, তোমার পরিবারের অবদান। তুমি জানো, আমি কখনো ভাবিনি যে তোমাকে ভালোবেসে ফেলবো। আর যখন ভালোবেসে ফেললাম তখন ভাবিনি যে তোমাকে হারাতে হবে। তোমাকে নিয়ে তোমার বাবার অনেক স্বপ্ন, আর সেই স্বপ্নটাকে আমরা কি করে ভেঙে দিই বলো? আচ্ছা, আমরা কি পারতাম না? আমরা তো পারতাম একসঙ্গে পালিয়ে যেতে। সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে আমরা অন্যদের মতো হাতে হাত রেখে ছুটে পালিয়ে যেতে পারতাম তো। জানো, আমি অনেক ভেবে দেখলাম, কোনোভাবেই তোমার সঙ্গে আমার চাই না। তোমরা রাজপ্রাসাদে থাকো, এই বাড়িটাকে এই এলাকার লোক জাহাজ বাড়ি বলেছেন। আর আমি তোমার বাবার কর্মচারীর একজন ছেলে। তোমাদের রান্নাঘরের যা জায়গা, ওই রকম একটা জায়গাতে আমি থাকি। তোমার এক মাসের যা হাত খরচ, আমি সারা বছরে সেটা ইনকাম করি। আমি কি করে তোমাকে সুখে রাখতে পারতাম বলো? আর তাছাড়া যেখানে পরিবার অখুশি থাকবে সেখানে আমাদের সংসার না করাই ভালো। এতক্ষণ ধরে পুরানো স্মৃতিগুলো মনে করছিল সুজন ক্যামেরা করছে অলরেডি। বিয়ে প্রায় শেষ বেশ। মাথায় পৌলমীর সিঁদুর ভর্তি। পৌলমী ফ্যাল করে তাকিয়ে আছে সুজনের দিকে। সুজন কিন্তু পৌলমীর দিকে আর একটি বারও তাকালো না। বিয়ে হয়ে গেছে। পরের দিন সকালে বউ যাবে বরের সঙ্গে। এখন পৌলমী গাড়িতে উঠেছে। চোখের সামনে সুজনকে না দেখতে পেয়ে চারিদিকে চংমং করতে থাকে, কিন্তু সুজন আর চোখের সামনে এলো না। সুজনকে না পেয়ে কাঁদতে থাকে এবং গাড়ি যখন পরিবার ছেড়ে কিছুটা দূর এগিয়ে গেল, মাঝ রাস্তায় গাড়িটা হঠাৎ ব্রেক করলো। তারপর গাড়ি থেকে উঁকি মেরে দেখলো গাড়ির সামনে সুজন অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। অর্থাৎ কিছুক্ষণ আগেই সুজনকে কোনো একটা গাড়ি এসে ধাক্কা মেরেছে। সুজন মৃত।